আমি রুনু ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়। আজকে ইতিহাস ক্লাসে আলোচনা করব আইডিয়া অফ ভারতবর্ষ সম্পর্কে। এটি ফার্স্ট সেমিস্টারের মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় আইডিয়া অফ ভারত, এবং ভারত সম্পর্কে প্রথমেই দুটি মানচিত্র দেখাচ্ছি এবং মানচিত্র দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখন ভারত হিসাবে যে মানচিত্র আমাদের মাথায় যেটা আসে সেটা এটা নয়। প্রাচীনকালে ভারতবর্ষ বলতে অনেক বিস্তৃত এলাকা ছিল এবং সেই জায়গায় আমরা দেখবো যে তোমরা দেখতেই পাচ্ছ মানচিত্রে যে সেটা অনেক বিস্তৃত একটা জায়গা, এবং তার মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপালের কিছু অঞ্চল ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। তাহলে এটা অনেকটা সুবিস্তৃত একটা অঞ্চল ছিল এবং এই মানচিত্র যে একই রকম ছিল সেটাও আমরা বলতে পারবো না, কারণ সময়ের সাথে সাথে এটি বারবার পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তনের পরে আজকের রূপ পরিগ্রহ করছে। আইডিয়া অফ ভারত বা ভারতবর্ষ সম্পর্কে যে ধারণা বা ভারত এই নামটা কোথা থেকে এলো সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের দৃষ্টি দিতে হবে বিভিন্ন তথ্যগুলির ওপর। ইতিহাসে তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা বিভিন্ন উপাদান বা তথ্য পাচ্ছি, সেখান থেকে আমরা ভারত নামটি সম্পর্কে জানার চেষ্টা করছি। আমি এখানে চারটি ভাগে ভাগ করে একটা বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই আসছে দ্য পুরাণিক ইন্টারপ্রিটেশন। পুরাণ প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং সেই পৌরাণিক ব্যাখ্যায় ভারত সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা এখানে আলোচনা করব। 2 নম্বরে আছে নেমিং বাই দ্য ফরেন ইনভেডার্স। ভারত বারবারই বৈদেশিক আক্রমণের মুখে পড়েছে এবং বিদেশিরা ভারতকে কি নামে অভিহিত করেছে সেটা আমরা এই জায়গায় আলোচনা করব। 3 নম্বরে আছে নেমিং বাই দ্য ব্রিটিশার্স। ব্রিটিশ শাসন ভারতে 200 বছর ধরে চলেছে প্রায়, এবং ব্রিটিশরা কিভাবে ভারতকে দেখছে সেটি আমরা আলোচনা করব এবং ব্রিটিশ লেখাতে কি আমরা পাচ্ছি। এবং 4 নম্বরে আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, দ্য কনস্টিটিউশনাল আইডেন্টিটি। ভারতীয় সংবিধানে ভারতকে যেভাবে দেখানো হয়েছে। প্রথমেই আসছি আমরা পৌরাণিক ব্যাখ্যায়। তো ভারত সম্পর্কে পৌরাণিক ব্যাখ্যায় আমরা দেখতে পাবো যে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, বিভিন্ন পুরাণে আমরা ভারত সম্পর্কে তথ্য পাচ্ছি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণাম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। আবার আমরা বায়ু পুরাণে দেখতে পাবো উত্তরং যৎ সমুদ্রস্য হিমবৎ দক্ষিণাঞ্চ যৎ বর্ষং যৎ ভারতং নাম যত্রয়ং ভারতী প্রজা। এই শ্লোকগুলোর আক্ষরিক বাংলা অর্থ করা খুবই জটিল, কিন্তু আমরা যদি ইতিহাসের দিক থেকে দেখে মোটামুটি একটা ভারত সম্পর্কে ধারণা করার চেষ্টা করি তাহলে এই শ্লোকাংশের অর্থ আমরা করতে পারি যে হিমালয়ের দক্ষিণে এবং সমুদ্রের উত্তরে যে বর্ষ বা যে দেশ যেখানে ভারতের সন্তান সন্ততি বা ভারতের প্রজা বাস করে সেটাই হচ্ছে ভারতবর্ষ। আবার
মার্কণ্ডেয় পুরাণে আমরা দেখব যে পৃথিবীর কল্পনা করা হয়েছে 7টা দ্বীপ নিয়ে, এবং এই 7টা দ্বীপের মধ্যে একটি দ্বীপ হচ্ছে জম্বুদ্বীপ। সেই জম্বুদ্বীপের দক্ষিণে আমরা দেখতে পাবো হিমবর্ষ অবস্থান করছে, যেটাকে ভারতবর্ষ বলে আখ্যায়িত করা হচ্ছে। এবং অশোকের লেখাতেও আমরা দেখব যে ভারতবর্ষের নাম হিসাবে কিন্তু জম্বুদ্বীপ উল্লেখ করা হচ্ছে। এছাড়া আমরা রামায়ণে উল্লেখ পাই, রামের ভাই হিসাবে ভরতের উল্লেখ পাই। আবার রাজা দুষ্মন্তের পুত্র ভরতের নাম অনুসারে যে দেশের নাম ভারত হয়েছে, সেটাও অনেক ঐতিহাসিক অভিমত প্রকাশ করেছে। এবং এর পাশাপাশি আমরা দেখব যে বৈদিক উপজাতির কথা পাচ্ছি আমরা ঋগ্বেদে, ভরত উপজাতির কথা বলা হচ্ছে। তো সেই ভরত উপজাতির নাম থেকেও ভারত এই নামটি এসেছে বলে অনেকে মনে করছে। এবং এর পাশাপাশি আমরা দেখব যে অনেক জায়গায়, যেমন দুষ্মন্ত এবং শকুন্তলার পুত্রকে ভরত বলা হচ্ছে, সেরকম আবার বায়ুপুরাণে মনুকে ভরত বলা হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে ভরণাচ্চ প্রজানং বৈ মনুর ভরত উচ্চতে, অর্থাৎ সন্তান সন্ততিদের ভরত অর্থাৎ পালন করেন বলে মনুকে ভারত বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভরত অর্থাৎ মনুর সন্তান সন্ততিদের বর্ষ, এই অর্থে আমরা ভারতবর্ষ এই কথাটা পাচ্ছি। তাহলে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা পাচ্ছি, এবং সেখানে সব জায়গায় একই রকম কথা বলা হচ্ছে সেটাও নয়, কিন্তু মোটামুটি ভাবে এখান থেকে আমরা একটা ধারণা পাওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা যেমন দুষ্মন্ত পুত্র ভরতের কথা পাচ্ছি, মনুর কথা পাচ্ছি, এবং একটা ভৌগোলিক এলাকা চিহ্নিত করার বিষয়টিও এখানে পাচ্ছি। 2 নম্বর ব্যাখ্যায় আসছি, এবং সেটা হচ্ছে নেমিং বাই দ্য ফরেন ইনভেডার্স। ভারতবর্ষ বারবারই বৈদেশিক আক্রমণের মুখে পড়েছে। পারসিক, গ্রিক, শক, হুন, কুষাণ অনেকেই ভারত আক্রমণ করেছেন। এবং প্রথম যারা ভারত আক্রমণ করেছিলেন বৈদেশিক শক্তি, তারা হলেন পারসিক। এবং এই পারসিকরা যখন আক্রমণ করছেন, তারা সিন্ধুর তীরেই কিন্তু ভারতীয়দের সাথে তাদের মুখোমুখি হচ্ছেন, এবং সিন্ধু নদকে কিন্তু তারা হিন্দু বলে উচ্চারণ করছেন, কারণ তারা শ এর উচ্চারণ করতে পারতেন না, শকে তারা হ বলতেন। তো সেইখান থেকেই আমরা দেখব যে সিন্ধুকে তারা বলছেন হিন্দু, এবং পরবর্তীকালে তারা এই ট্রান্স ইন্ডাস অঞ্চলের উপর এই নাম আরোপ করছে, এবং হিন্দুদের বাসস্থান এই হিসাবে আরবরা এই অঞ্চলটাকে হিন্দুস্তান হিসাবে আখ্যায়িত করছে। তো এই যে বৈদেশিক আক্রমণ হচ্ছে, গ্রিকরাও ভারত আক্রমণ করেছিলেন, এবং বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখাতেও আমরা পাচ্ছি ভারতের কথা। কিন্তু সেখানে যে শব্দ ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ইন্ডোই, এবং ইন্ডোই বলতে তিনি বোঝাচ্ছেন যে সিন্ধু অঞ্চলের অধিবাসী, তাদেরকে বলছেন ইন্ডোই। এবং সিন্ধু অঞ্চল অর্থে তিনি যে শব্দটি ব্যবহার করছেন সেটি হচ্ছে ইন্ডিকে। সুতরাং আমরা এখানে আরো 2টি শব্দ পেলাম, একটি হচ্ছে হিন্দু এবং হিন্দুস্তান, এবং ইন্ডোই এবং ইন্ডিকে। এরপর আমরা আসছি 3 নম্বর ব্যাখ্যা, সেটি হচ্ছে নেমিং বাই দ্য ব্রিটিশার্স, অর্থাৎ ব্রিটিশরা ভারতকে কিভাবে দেখেছে। কারণ আমরা জানি যে মুঘল যুগ শেষ হবার পরে ব্রিটিশ শাসন শুরু হচ্ছে, এবং প্রচুর কলোনিয়াল লেখাপত্রতে আমরা ভারত সম্পর্কে পাচ্ছি, কিন্তু সেখানে তারা উল্লেখ করছেন ইন্ডিয়া শব্দটি। এবং এই যে ইন্ডিয়া শব্দটি তারা ব্যবহার করছেন,
সেখানে কিন্তু ভারত উল্লেখ হচ্ছে না, তারা ইন্ডিয়া শব্দটি যে ব্যবহার করছে সেটা আসছে কিন্তু ওই সিন্ধু নদের নাম থেকে, যেটা আমরা আগে আলোচনা করলাম যে সিন্ধু থেকে হিন্দু যে শব্দটি আসছে। তো আমরা এর পর্যায়ে একটা দেখতে পারি যে সংস্কৃত সিন্ধু শব্দ থেকে পারসিক হিদুস বা হিন্দু শব্দটি আসছে এবং সেখান থেকে গ্রিক ইন্ডিকে এবং সেটারই অপভ্রংশ হয়ে আসছে ইংরেজি ইন্ডিয়া শব্দটি। অর্থাৎ সংস্কৃত সিন্ধুর থেকেই কিন্তু ইন্ডিয়া শব্দটির উৎপত্তি হচ্ছে এবং এই ইন্ডিয়া শব্দটি ব্যবহার কিন্তু আমরা কলোনিয়াল লেখাতেও পাবো এবং বর্তমানেও আমরা সেটাকে ব্যবহার করছি। এরপরে আমরা আসছি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947 সালে এবং স্বাধীনতার পরবর্তীকালে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হচ্ছে এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হচ্ছে। তো ভারতীয় সংবিধানে সেখানে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। তো আগের যে আলোচনা করলাম সেই শব্দগুলি না থাকলেও ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই শব্দটি আলোচিত হচ্ছে, সুতরাং যেটাই ভারত সেটাই কিন্তু ইন্ডিয়া। তো আমরা যে এখন মানচিত্রটি দেখতে পাচ্ছি, যে মানচিত্রকে আমরা ভারতীয় উপমহাদেশের মানচিত্র বলে থাকি, সেটাই এখন বর্তমান ভারত এবং প্রাচীন ভারতকে আমরা এই ভৌগোলিক দিক থেকেই বিচার করছি। কিন্তু যদিও প্রাচীন ভারত এবং বর্তমান ভারতের মধ্যে অনেক অমিল লক্ষ্য করা যায় ভৌগোলিক সীমারেখার দিক থেকে, কিন্তু ভৌগোলিক সীমারেখার অমিল থাকলেও আমরা দেখব যে ভারতের মধ্যে প্রচুর অঞ্চল, প্রচুর ভাষা, প্রচুর আলাদা ধরনের সংস্কৃতি, প্রচুর আলাদা ধর্ম, দর্শন এবং সমস্ত কিছু নিয়ে বৈচিত্র্যের মধ্যে এক ঐক্য, এক মেলবন্ধন কিন্তু আমরা দেখতে পাবো। এবং এই ভারতবর্ষ, যে ভারতবর্ষ প্রাচীন কাল থেকেই বলে আসছে বসুধৈব কুটুম্বকমের কথা এবং যা গোটা পৃথিবীকে একটি পরিবার হিসাবে কল্পনা করে থাকে। তো আজকে আমরা ভারত সম্পর্কে বা ভারত নামটি কোথা থেকে এসেছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।